এই, আমার মতো তোমারও কি পিরিয়ড হয় নাকি? এত কিছু বোঝো কিভাবে বলো তো? ওর তাকানোটা আরও সুদৃঢ় হলো, তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে। দুষ্টুমির ছলে ওর ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছিল। আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি ওর দিকে। ওর ঠোঁট একদম আমার ঠোঁটের কাছে। ওর নিঃশ্বাস আমি বুঝতে পারছিলাম। আমার ঠোঁট জোড়াও একটু ছোঁয়ার আশায় কেঁপে কেঁপে উঠছিল। আমি চোখ বন্ধ করলাম। বেশ কিছু সময় ওভাবেই ছিলাম, কিন্তু তেমন কিছুই অনুভব করতে পারলাম না। তাই চোখ দুটোকে উন্মুক্ত করলাম। দেখি রাজ আমার দিকে ওইভাবেই তাকিয়ে আছে। তারপর ওর নাকটা উষ্ণভাবে আমার নাকের উপরে রাখলো। তারপর ওর হাতটা আমার পেট থেকে সরিয়ে গালে ছুঁয়ে দিল, আর সোজা সাপটাভাবে আমার প্রশ্নের উত্তর দিল, ভালোবাসি তাই। তারপর আবারও হাতটা আমার পেটে আলতোভাবে রেখে আমাকে বুকে জড়িয়ে নিল। ওর বুকের নরম উষ্ণতা আমাকে ছেয়ে নিল। বেশ কিছু সময় ওভাবেই ছিলাম দুজনে। হঠাৎই বাইরে থেকে ডেকে উঠলেন আমার শাশুড়ি মা। খেয়ে যাও বৌমা, আর রাজকে ডেকে আনো। আমি উঠতে চাইলাম, জানতাম যদিও সেটা হবার নয়, তবুও বৃথা চেষ্টা করলাম। রাজ আমাকে শুইয়ে দিয়ে নিজে উঠে গেল। এইবারই প্রথম নয়, আমার প্রত্যেকটি সমস্যার সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকে রাজ। জানি না ভালোবাসি শব্দটা কী অর্থে ভালোবাসার পরিচয় বহন করে। শুধু জানি ভালোবাসা মানেই রাজের সেই তীক্ষ্ণ চোখের চাহনি। ভালোবাসা মানেই তার বাহুডোরের পরম তৃপ্ততা। ভালোবাসা মানেই ভালো থাকার সকল আয়োজন সম্পন্ন করা। আর রাজ সেই ভালোবাসারই এক জীবন্ত প্রতীক, যেটা প্রতি পরতে পরতে আমি অনুভব করি। রাজ আসলেই ভালোবাসার এক পরম মানদণ্ড, যে মানদণ্ডে নেই ভালোবাসার পাশাপাশি দায়িত্ব, বরং রয়েছে দায়িত্বের মাঝে ভালোবাসা, যার পুরোটা উজাড় করে দেয় রাজ আমাকেই। সত্যিকারের অর্থে রাজের মতো স্বামী আমার জন্য ডিজার্ভ করাই স্বপ্নের মতো ব্যাপার। সৃষ্টিকর্তার পরম ভালোবাসায় একমাত্র রাজের মতো কাউকে আমি আমার জীবনে পেয়েছি। আমার জীবনের সার্থকতা আমি রাজের মধ্য দিয়েই উপলব্ধি করতে পারি। আমি মফস্বলে বেড়ে ওঠা সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে, আর রাজ শহরে বেড়ে ওঠা এক ছেলে। যদিও আমার আর রাজের উভয়েরই বাবা মাই একটু সেকেলে স্বভাবের। রাজের পৈতৃক সূত্রে বাড়ি রাজশাহী শহরে। ছোটবেলা থেকে ও শহরের মাঝেই বড় হয়েছে। তবুও তার জীবন প্রবাহে শহরের অতীব ছাপ অতটা লক্ষ্য করা যায় না। খুব পরিপাটি আর গুছিয়ে কথা বলে রাজ। শুনেছি বাস্তবতার সাথে লড়াই করে রাজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজ নিজের কোম্পানিতেই অনেক লোকের কর্মসংস্থান দেয় রাজ, অথচ কয়েক বছর আগেও একটা কাজের জন্য হন্য হয়ে ঘুরেছে সে। ওর ভেতরে ধৈর্য শক্তি যে ব্যাপক স্থিতিশীল তা আমি ঠিকই বুঝেছি। তাই হয়তো নিজেকে আজ এই অবস্থানে আনতে পেরেছে সে। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই প্রায় বছরখানেক আগে সম্পন্ন হয়েছে। এই এক বছরেই রাজের ভালোবাসায় সিক্ত আমি। আজ সকাল থেকেই শরীরটা কেমন যেন লাগছিল, তাই একটু বেশি সময় বিছানায় ছিলাম। এতেই রাজ বুঝেছিল আমি পিরিয়ডের শিকার হতে চলেছি। তাই চোখ খুলতে দেখি সকল প্রয়োজনীয় জিনিস আমার জন্য রেডি। এই সময়গুলোতে আমার ভীষণ কষ্ট হয়। রাজ এই কয়টা দিন আমার সাথেই কাটায়, আমাকে ব্যাপকভাবে সহায়তা করে। আমার শাশুড়ি মা মাঝে মাঝে একটু রক্ষমূর্তি ধারণ করে, তবুও রাজ এই বিষয়টা মানিয়ে নেয় তার মায়ের সাথে। এমনকি আমি রান্নাঘরে যেতে না পারলে ওর মাকে রান্নাতেও নিজ হাতে সাহায্য করে। প্রথম প্রথম শাশুড়ি মা তো কোনোভাবেই বিষয়টা মানতে রাজি ছিলেন না, কিন্তু রাজের দায়িত্ববোধের কাছে তার পেরে ওঠেনি। আমি অবশ্য শাশুড়ি মার কথা রাখার চেষ্টা করতাম, কিন্তু তার সুস্পষ্ট কথা, আমরা বোধহয় এমন সময় আর পার করি নাই। এখনকার মাইয়াগো যে কত আদিক্ষেতা দেখিতে হইব। মাঝে মাঝে রাগও হতো আমার, কিন্তু রাজ সুন্দরভাবে সামলে নিত আমাদের দুজনকেই। রাজের ভেতরের দায়িত্ববোধের পাশাপাশি যে ব্যাপক রোমান্টিকতাও কাজ করে তা আমি বিয়ের পরপরই টের পেয়েছিলাম। বিয়ের 3 মাসের মাথাতেই ঈদের আগমন ঘটে। আমি এই 3 মাসে মোটামুটি মানিয়ে নিয়েছিলাম রাজের পরিবারের সাথে। তবুও কোথাও একটু না একটু ঘাটতি ছিল। সেই ঈদে রাজের বাবা আমাকে এখানে ঈদ করার জন্য বলে। আমি মনে মনে না চাইলেও সেদিন সম্মতি জানিয়েছিলাম। রাজ সেদিন শুনছিল সব কিছু, কিন্তু তেমন একটা আকর্ষণ দেখায়নি এই বিষয়ে।
অবশ্য এই 3 মাসেই রাজের সাথে আমার বনিবনাটা ভালোই জমেছিল। রাজ তখন থেকেই, ইনফ্যাক্ট বলতে গেলে বিয়ের দিন রাত থেকেই আমার প্রতি ব্যাপক কেয়ারিং ছিল। তাই হয়তো অল্প সময়ে ও আমার মনে গেঁথে গিয়েছিল। এদিকে ঈদের তখন আর 1 দিন বাকি। আমার ভীষণভাবে বাড়ির কথা মনে পড়ছিল। দেখতে দেখতে চাঁদ রাতে চলে এলো। আমি মা বাবার সাথে ফোনে একটু কথা বলে শাশুড়ির সাথে হাতের কাজগুলো সেরে নিলাম। এদিকে পাড়ার ছেলে মেয়েগুলো চাঁদ দেখে হইচই শুরু করে দিয়েছে। আমার ভেতরটাও একটু আনন্দে কেঁপে উঠল। খুব করে মনে পড়ছিল ছেলেবেলার কথাগুলো, আর মনে পড়ছিল নিজের বাড়ির ছোট বড়দের সাথে কাটানো চাঁদ রাতের সেই কাহিনীগুলো। ভীষণ মিস করছিলাম তাদের সবাইকে। এই প্রথম তাদের ছাড়া ঈদ কাটাতে হচ্ছে। ভাবতেই খুব কান্না পাচ্ছিল আমার। যাই হোক, কিছুক্ষণ পর রুমে গেলাম আমি। গিয়ে দেখি রাজ ওর ব্যাগ গোছাতে শুরু করেছে। আমি বললাম, কোথায় যাবে রাজ? ও বলল, বন্ধুদের সাথে কাল বিকেলে বেড়াতে যাব, তোমাকে নিতে পারছি না গো, কিছু মনে করো না, ঠিক আছে? বলেই আমার গালে একটু ছুঁয়ে দিল। ভীষণ রাগ লাগছিল সেদিন। বুদ্ধটার উপরে ঘরে নতুন বউ রেখে বন্ধুদের সাথে বেড়াতে যাবে, আনরোমান্টিক পাজি ছেলে একটা। তারপর সেদিন আর তেমন কথা হয়নি রাজের সাথে। খুব হতাশা নিয়েই চাঁদ রাতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঠিক মাঝরাতে কেউ আমাকে কোলে তুলে নিয়েছে বুঝতে পারলাম। ভীষণ অবাক হয়ে তাকালাম আমি। এ কি, রাজ আমাকে কোলে তুলে গেট দিয়ে বেরিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি ঘুমের ঘোরে রাজকে বললাম, কি ব্যাপার, এত রাতে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? চুপচাপ কোলে শুয়ে থাকো, নয়তো মাটিতে শুইয়ে দেব, বলেই আমাকে নিয়ে সুন্দর করে সাজানো এক গরুর গাড়িতে নিয়ে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে আছি রাজের দিকে। মনে হচ্ছিল ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম আমি। তারপরেও রাজও আমার সাথে গাড়িতে চড়ে বসলো, আর গাড়িওয়ালাকে বলল, চলেন মামা। আমি কিছুই বুঝতে পারছি না। গাড়ি একটু দূরে যেতে পেছনে তাকিয়ে দেখি আমার শ্বশুর আর শাশুড়ি হাত নাড়িয়ে আমাদের বিদায় দিচ্ছে। আমি হতবাক হয়ে যাচ্ছিলাম। এদিকে রাজ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আমি হতবাক হয়ে যাচ্ছিলাম। এদিকে রাজ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই রাজ এসে আমাকে জড়িয়ে নিল তার বাহুডোরে, আর তৃপ্তির এক চুমু এঁকে দিল কপালে। আমাকে বুকের মধ্য নিয়েই গাড়িতে চড়ে বসে আছে। এদিকে এক তালে পায়ের নাচে এগিয়ে যাচ্ছিল গরু আর গাড়ি। পিচ ঢালা রাস্তার মাঝে ভাঙা অংশটা মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছিল আমাদের, যার ঝাঁকুনি আরও শক্ত করছিল আমাদের বাঁধনকে। আমাদের ভালোবাসার খুনসুটি দেখার জন্য মাঝে মাঝে গাড়িওয়ালা মামাও পেছন ফিরে চাইছিল। হয়তো তারও কোনো না কোনো স্মৃতিচারণ ভেসে উঠছিল মনের মধ্যে। কিন্তু রাজের জন্য খুব সুবিধা নিয়ে দেখতে পারছিল না বেচারাটা। আমি ওনার এমন ভাব দেখে ফিক করে হেসে উঠি। সাথে সাথে রাজ আমার মাথাটা উঁচিয়ে ধরে তার দিকে নিয়ে নেয়। আমি চুপ হয়ে গেলাম। তারপর রাজ আমার দিকে আর আমি রাজের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছি। কিছু সময় ওইভাবেই ছিলাম দুজনে। হঠাৎই রাজ বলে উঠল, জানো নীরা, তুমি যে আমাদের বাড়িতে প্রথম ঈদ কাটানোর কথায় খুব কষ্ট পাচ্ছিলে তা আমি বুঝতে পারছিলাম। তোমার এতদিনের অভ্যাসকে বাদ দিয়ে এত তাড়াতাড়ি মানিয়ে নেওয়াটা খুবই কষ্টের। তাই ভাবলাম একটু সারপ্রাইজ দেই তোমাকে। তুমি খুশি হওনি নীরা? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু জল পড়ছিল দু চোখ দিয়ে। আর শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে নিয়েছিলাম সেদিন রাজকে, যেন পুরোটাই ওকে গ্রাস করতে পারি। আমাদের 3 মাসের সংসারের সকল ফাঁক ফোকরগুলো সেদিনই পূরণ হয়ে গিয়েছিল। তারপর আবারও উৎসুক চোখে জিজ্ঞেস করলাম রাজকে, কিন্তু বাবা মাকে কিভাবে? ও একটু হেসে বলল, আমি ওনাদের সব বুঝিয়ে বলেছি। তারপর তাদের অনুমতিতেই তোমাকে আজকের রাতের এই অন্ধকারাচ্ছন্ন আকাশ, জোনাকি পোকার ঝিঝি শব্দ আর গরুর গাড়ির হালকা ধাক্কা অনুভব করাতে পারছি। তোমার ভালো লাগছে নীরা? রংধনু রং। আমি তখনও কিছু বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে জানিয়ে দিলাম, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি রাজ, যা তোমাকে বোঝাতেই পারবো না যে এতটা ভালো লাগা ছেয়ে গেছে আমাকে। তারপর আরও কিছু সময় গরুর গাড়ির ছন্দ্রময় অগ্রযাত্রায় আমরা নীরব ছিলাম। আমি রাজের বুকের ভেতরে মাথা গুজে থেকেই আবারও জিজ্ঞেস করলাম, রাজ, তুমি যে বলেছিলে ঈদের দিন বন্ধুদের নিয়ে বেড়াতে যাবে, সত্যিই যাবে? আবারও শুকনো হাসি দিয়ে রাজ বলল, ধুর পাগলি, আমি তো তোমার সাথে মজা করছিলাম। ঘরে এত সুন্দর বউ থাকতে কেউ অন্যকে নিয়ে বেড়াতে যায়? তখন আমি আমাদের কাপড় চোপড় প্যাক করছিলাম।
হাজার হোক শ্বশুরবাড়ি যাব বলে কথা, তাও আবার ঈদের দিন, তাই না? একটু অভিমানী সুর নিয়ে নীরা তাই। সেদিন রাজ আমাকে আরও বলেছিল, জানো নীরা, আমি শুধু তোমাকে নয়, তোমার সকল অভ্যাসকেও ভালোবাসি। জানি তুমি তোমার সব কিছু ছেড়ে, এমনকি নিজের বিছানাটা ছেড়েও, নিজের প্রিয় জিনিসগুলো ছেড়ে আমাদের কাছে চলে এসেছো। কিন্তু আমি কিছুই ছাড়িনি, না আমার চিরন্তন অভ্যাসগুলো, না নিজের বিছানা, কিছুই নয়। তাই তোমার কষ্টের সারা জীবনের ভাগিদার হতে চাই নীরা, সারা জীবনের। দেবে না আমাকে সেই কাজের পূর্ণ অধিকার? জানি না সেদিন রাজকে কি উত্তর দিয়েছিলাম, কি অনুভূতি কাজ করছিল সেদিন রাজের প্রশ্নে। কিন্তু এটা নিশ্চিত যে ওই মুহূর্তের অনুভূতি আকাশে জল ছাড়া অন্য কোনো উত্তর বের হওয়ার কথাই না কোনো রমণীর মুখে। হয়তো আমারও তাই হয়েছিল। কথাগুলো ভাবতে ভাবতে রাজ খাবার নিয়ে রুমে আসলো। তারপর কোনো কথা না বলেই খাওয়া শুরু করে দিল। জানি ও এখন শয়তানি করবে, তারপর নিজ থেকেই আমাকে খাইয়ে দেবে। আজ আর অফিসে যাবে না রাজ, এটা আমি নিশ্চিত। ও আজ সারাদিন আমাকেই সময় দেবে। মাঝে মাঝে আমি বলি, পিরিয়ডে আমি কি প্রতিবন্ধী হয়ে গেলাম নাকি? তুমি আমাকে ছাড়া নড়ছই না, মনে হয় বিছানায় পড়ে গেলাম আমি। আমার কথাতে ও শুধু মিষ্টি করে একটা হাসি দেয়, যে হাসি হাজারো মেয়ের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তারপর আমাকে বলবে, কাউকে কেয়ার করতে অসুস্থ হতে হয় না, যেটা একান্তই মনের ব্যাপার, যা আপনা আপনি হয়ে যায়। বুঝলেন পাগলি? আমার আর কথা থাকে না তার অকাট্য যুক্তির কাছে, তাই তো আর বলতে চাই না এই বুদ্ধটাকে এসব নিয়ে। রাজকে পেয়ে সুখের সকল মাত্রা অতিক্রম করেছে আমার জীবনে। রাজ শুধু আমাকে ভালোবাসতে পারে তা নয়, ও যে তীব্রভাবে শাসন করতে পারে তাও আমি দেখেছি। একবার প্রতিবেশী একজনের সাথে কথা বলার ছলে একটু ভুল না হোক যথেষ্ট ভুলভাবে কথা বলেছিলাম। রাস্তা শুনতে পেয়েছিল, আর তাতেই সেদিন রাজের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। রাজ সেদিন আমাকে থাপ্পড় দিয়েছিল আর বলেছিল, আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পারবে, আর নিজ থেকে সেদিন আমাকে তোমার ঠিক বলে মনে হবে। আমি শুধু বলতে চাই, তুমি আজকে যেমন করলে এর যেন রিপিট আর না হয়। আর যদি কখনো হয় তবে মনে রেখো, আমার চেয়ে ভয়ানক আর কেউ হবে না। আমি তোমাকে ভালোবাসি বলে এটা ভেবো না তোমাকে শাসন করতে পারবো না। প্লিজ সংশোধন হয়ে যাও। এক নাগাড়ে কথাগুলো বলে সেদিন থেমে গিয়েছিল রাজ। সেই প্রথম ওকে ভয় পেয়েছিলাম আমি। হয়তো সেই ভয় থেকেই আজ ভালোবাসার অনুভূতিগুলো পজিটিভ আকার ধারণ করেছে। অবশ্য সেই দিনের কাজের ভুল আমি পরের দিনই বুঝতে পেরেছিলাম, যা রাজের কথার সাথে একেবারেই মিলেছিল। খুব লজ্জিত ছিলাম আমি, তবুও ইগো দেখিয়ে অভিমানের দিনটা পার করেছি। রাজ সেটাও বুঝতে পেরেছিল। সেদিনই ওর শাসনের মাঝে ভালোবাসাটা আরও কাছ থেকে দেখেছি। আমার অভিমানগুলো সেদিনই গলে পানি হয়ে গিয়েছিল। রাজের সেই দিনের ঈদ যাত্রাটা আর শ্বশুরবাড়িতে সবার সাথে কাটানো মুহূর্তগুলো আজ 12 বছর পরেও স্মৃতির আকাশে ভেসে ওঠে। টানা 3 ঘন্টার গরুর গাড়ির জার্নিটা আজও আমার কাছে অল্প সময়েরই মনে হয়। আজও মিস করি সেই সময়গুলো। ভালোবাসার মানুষের ভালোবাসার অনুভূতিগুলো কখনো পুরাতন হয় না। আজ 2 সন্তানের জননী আমি। রাজের অতুলনীয় শিক্ষাচারগুলো ওর সন্তানের ভেতরেও সমান প্রকাশ পায়। আজও ক্লাস 7-এ পড়া ছেলেগুলো বাবার সাথে ছাড়া ঘুমায় না। আজও বাবাকে ছাড়া খাবার মুখে তোলে না। আজও বাবার কথার বাইরে কথা বলার প্রয়োজনও বোধ করে না। আমি অবাক, সত্যিই অবাক। সৃষ্টির চিরন্তন ভালোবাসায় বনের পশুগুলোও ভালোবাসায় লালিত হয়, আর এরা তো সৃষ্টির সেরা জীব। বেঁচে থাক সারা জীবন ভালোবাসাগুলো চিরন্তনভাবে চিরজীবী হয়ে। শুরু হোক ভালোবাসার এক অমর অধ্যায়, যা বয়ে যাক যুগ যুগ ধরে সবার জীবনে, সবার মাঝে। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।